আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডেভেলপমেন্ট ইকোনমিক্সের একটা টপিক আলোচনা করব। আজ কত তারিখ? টপিকটা নাম হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ওকে, তাহলে এখানে আমরা তিনটা শব্দ পাচ্ছি। আমরা প্রথমে শব্দ নিয়ে একটু অ্যানালাইসিস করব, কারণ যদি আপনি শব্দ নিয়ে অ্যানালাইসিসটা ভালোভাবে করতে পারেন দেখবেন যে টপিকটা এমনি মাথায় ঢুকে যায়, এন্ট্রান্সটা সুন্দর হয়, মানুষ বুঝতে পারে যে এই টপিকটার অর্থ কী। সাথে সাথে এই টপিকটা করার উপযোগিতা, কেন আমরা টপিকটা পড়ব এটা ডেফিনেশনের সাথে সাথে জানাবো। দেন এই টপিকটার কিছু সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ডেভেলপমেন্ট ইকোনমিক্সে আলোচ্য বিষয়। এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, তাই না? আমরা অনেক সময় বলি না এক্সপোর্ট এবং ইম্পোর্ট, এগুলো ম্যাক্রো ইকোনমিক্সে আলোচনার বিষয়। ম্যাক্রো ইকোনমিক্সে আলোচনার বিষয় এক্সপোর্ট ইম্পোর্ট, ওই অর্থে মাইক্রো ইকোনমিক্সের না। কেন জানেন? ছোট্ট একটা টিপস দিই। ম্যাক্রো ইকোনমিক্স সবসময় অ্যাগ্রিগেটেড বা হোল থিং আলোচনা করে, যেমন আনএমপ্লয়মেন্ট, পুরো দেশের বেকারত্ব বোঝাচ্ছে। ইনফ্লেশন, পুরো দেশের মুদ্রাস্ফীতির হার বোঝাচ্ছে। ডিফ্লেশন, পুরো দেশের মুদ্রা সংকোচনের হার বোঝাচ্ছে। পভার্টি রেট, এটা শুধুমাত্র একজন ব্যক্তির পভার্টিকে বোঝাচ্ছে না, বরং একটা দেশের সকল মানুষের পভার্টি থেকে একটা রেট বের করে আমি জানাচ্ছি। সুতরাং এগুলো সব হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স বা অ্যাগ্রিগেটেড ইকোনমিক্সের একটা অংশ, রাদার মাইক্রো ইকোনমিক্স। বরঞ্চ মাইক্রো ইকোনমিক্সের চেয়ে এটা ম্যাক্রো ইকোনমিক্সের একটা আলোচ্য বিষয়। পৃথিবীতে যখন ব্যবসা হয় তখন ব্যবসাগুলো অনেকগুলো প্যারামিটার হয়। একটা হচ্ছে লোকাল বিজনেস, তারপর হয় ন্যাশনাল বিজনেস, তারপর হয় ইন্টারন্যাশনাল বিজনেস, তারপর হয় মাল্টিন্যাশনাল বিজনেস। অনেক সময় এটা সমর্থ শব্দ, ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল, সবার শেষে হয় গ্লোবাল। যখনই একটা ব্যবসা এক্সপোর্ট এবং ইম্পোর্ট বলা হয়, সেটার বাউন্ডারি অবশ্যই ইন্টারন্যাশনাল, মাল্টিন্যাশনাল বা গ্লোবাল এই ক্ষেত্রে প্রযোজ্য হয়। অন্য কোনো ক্ষেত্রে এক্সপোর্ট শব্দটা চয়ন হয় না। দুই ধরনের ট্রেড থাকে, একটা হচ্ছে উইদিন দ্য কান্ট্রি, একটা হচ্ছে আউটসাইড দ্য কান্ট্রি। উইদিন দ্য কান্ট্রি যখন হয়, স্পেন দেখেন, উইদিন দ্য কান্ট্রি যখন হয় তখন সেটা হয় লোকাল প্লাস ন্যাশনাল। এটাকে আপনি বলতে পারবেন একত্রে ডোমেস্টিক ট্রেড। এটাকে আরেকটা নাম হচ্ছে ইন্টারনাল ট্রেড। যখন সেটা আউটসাইড দ্য কান্ট্রি হয় তখন সেটা কম্বিনেশন হয় ইন্টারন্যাশনাল ট্রেড, মাল্টিন্যাশনাল ট্রেড বা গ্লোবাল ট্রেড। আমরা এগুলোকে একসাথে বলি এক্সটার্নাল ট্রেড। যখন এক্সটার্নাল ট্রেড হ্যাপেন হয়, দ্যাট টার্নস টু এক্সপোর্ট অর ইম্পোর্ট। কারণ দেশের সীমানা চেঞ্জ হয় এক্সটার্নাল ট্রেডের ক্ষেত্রে, ইন্টারনাল ট্রেডের ক্ষেত্রে কোনো দেশের সীমানা পরিবর্তিত হচ্ছে না। এই জন্য লোকাল ন্যাশনালের ক্ষেত্রে আমরা বলবো ইন্টারনাল ট্রেড, কারণ দেশের সীমানা পরিবর্তিত হচ্ছে। লোকাল, ন্যাশনাল বা একত্রে ডোমেস্টিক ট্রেড, ইন্টারনাল ট্রেড, আভ্যন্তরীণ লেনদেন। কিন্তু যদি এরকম হয়, সেটা ইন্টারন্যাশনাল হয়, মাল্টিন্যাশনাল হয়, গ্লোবাল ট্রেড হয়, তাহলে সেটা একত্রে হচ্ছে ফরেন ট্রেড। হ্যাঁ, তাহলে আমরা একটা বলবো এক্সটার্নাল ট্রেড। হ্যাঁ, আমাদের বাংলাদেশ যদি একটা কনস্ট্রাকশন যারা করে চায়না বা ইতালি, এদেরকে যদি আমরা সার্ভিসটা কিনি তাহলে এটা আমাদের কি সার্ভিস ইম্পোর্ট হবে না? হ্যাঁ, অবশ্যই। এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল বিজনেসের ভাষায়, ইন্টারন্যাশনাল বইগুলোতে দেখবেন টার্ন কি অপারেশন। ওয়ার্ল্ড এরকম অনেক কনস্ট্রাকশন ফার্ম থাকে, যারা তাদের এক্সপার্টাইজ, তাদের ইঞ্জিনিয়ার,
তাদের টেকনিক্যাল এগুলো দেয়। কনস্ট্রাকশন ক্লাসটা যে দিয়ে দিলাম এটা আমাদের বিষয় আসলে কনক্রিট ব্যালেন্স সেটা আসলে আমরা হ্যাঁ অবশ্যই এটা আমাদের দেশের জন্য তো একটা আয়। ওকে, তো এগুলো হচ্ছে টার্নকি অপারেশন। আপনি যেটা বললেন এটা টার্নকি অপারেশন। টার্নকি অপারেশন হচ্ছে মেজর কন্ট্রাক্টগুলোর ক্ষেত্রে হয় কিছু মানুষ টেকনিক্যাল এক্সপার্টাইজ সেল করে, মেশিন ভাড়া দেয়, ইঞ্জিনিয়ারদেরকে সেখানে পাঠায়, বিনিময়ে কান্ট্রি একটা লাভ করে, এরকম হয়। সার্ভিস আপনি রপ্তানি করতে পারেন যদি আপনার টেকনিক্যাল এক্সপার্টাইজ ওই লেভেলের হয়, আপনি ভিতর বাইরে সেবা দিয়ে ভিতরে টাকা আনতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ইম্পোর্ট এক্সপোর্ট ইস্যুটা আমাদের জন্য ক্লিয়ার। আমরা বাংলায় এটাকে বলি আমদানি, তাই না? আমদানি করলে ডলার আসবে না ডলার যাবে, ডলার চলে যাবে, তখন আমার দেশের রিজার্ভটা পরিমাণ কম। এই জন্য সবসময় ইম্পোর্ট নির্ভর হওয়াটা ঠিক না। ইম্পোর্ট নির্ভর হলে অনেক টাকা দেশের বাইরে চলে যায়, আর এক্সপোর্ট নির্ভর হলে অনেক টাকা, অনেক ডলার, অনেক কারেন্সি দেশের ভিতরে আসতে থাকে। সাবস্টিটিউশন মানে কোনো কিছুর উপর কোনো কিছু স্থাপন করা, একটার পরিবর্তন। ইকোনমিক্স এটাকে কি বলে? সাবস্টিটিউট গুডস। যেমন আপনারা উদাহরণস্বরূপ দেখেন, দুইটা সুন্দর কথা। আমরা ইকোনমিক্সে দুই ধরনের প্রোডাক্টের কথা বলি। একটা হচ্ছে সাবস্টিটিউট গুডস, মনে আছে? মাইক্রো ইকোনমিক্স একটা হচ্ছে কমপ্লিমেন্টারি গুডস, মানে একটা পরিবর্তে আরেকটা। যেমন টি এর পরিবর্তে সাবস্টিটিউট হতে পারে কফি, চিনির পরিবর্তে, সুগারের পরিবর্তে সাবস্টিটিউট হতে পারে গুড়, মোলাসেস, গুড়। কিন্তু কমপ্লিমেন্টারি গুডস হচ্ছে একটা গুডস থাকবে, সাথে সাথে ওটার ব্যবহারের জন্য আরেকটা গুডস এসে পাশে দাঁড়াবে, নাহলে যে গুডসটা ব্যবহার করা যাবে না। যেমন বাইকের সাথে সাইকেল যদি সাবস্টিটিউট হয়, তাহলে বাইকের সাথে তেল বা লুব্রিকেন্ট, মোবিল হচ্ছে একটা কমপ্লিমেন্টারি। চায়ের সাথে কফি হচ্ছে সাবস্টিটিউট, কিন্তু চায়ের সাথে চিনি বা দুধ হচ্ছে কমপ্লিমেন্টারি। পেন্সিলের সাথে কলম হচ্ছে সাবস্টিটিউট, দুটো দিয়ে লেখা যাবে আলাদা পৃথকভাবে, কিন্তু পেন্সিলের সাথে শীষ কমপ্লিমেন্টারি, আবার কলমের সাথে কালি কমপ্লিমেন্টারি। বুঝতে পারলেন? এখানে আরো অনেক কথা আছে, আমার ওরকম বুঝতাম না। যখন আমি মাস্টার্স ইন ইকোনমিক্স করলাম, দেখলাম যে ওরে বাবা অনেক আলোচনার বিষয়, অনেক উদাহরণ, অনেক কিছু এখানে আছে। যাই হোক, আমরা একটু শব্দ বুঝতে সময় নিচ্ছি, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। একটু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়ন, তাই না? শিল্পায়ন আমরা অনেক সময় শুনি এটা শিল্প, ওটা শিল্প, কিন্তু শিল্প, বাণিজ্য, ব্যবসা, ট্রেড, কমার্স, ইন্ডাস্ট্রি এগুলো কিন্তু ডিফারেন্ট কথা। এগুলো হচ্ছে সব আলাদা আলাদা। যেমন আপনাকে কেউ যদি বলেন শিল্পের বা ইন্ডাস্ট্রির বন্টনকারী শাখা কি? ইন্ডাস্ট্রির বন্টনকারী শাখা মানে শিল্প প্রতিষ্ঠিত কিছু বানাবে, কিছু উৎপাদন করবে, তার এই প্রোডাক্টটা যখন ডিস্ট্রিবিউটেড হবে, তার এই উৎপাদিত সার্ভিসটা যখন ডিস্ট্রিবিউটেড হবে, সেটাকে কি বলে? হ্যাঁ, শিল্পের বন্টনকারী শাখাকে কি বলে? শিল্প, ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এটার বাংলা হচ্ছে শিল্প। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, শিল্প বিপ্লব। শিল্পের বন্টনকারী শাখা, তার মানে সে হয় প্রোডাক্ট বানাবে, নাহলে সার্ভিস বানাবে, মানুষের কাছে বিক্রি করবে, মানুষ এটা কিনবে। এই যে বন্টন হচ্ছে, এই বন্টনকারী শাখাকে বলে কমার্স। দিস ইজ দ্য আলটিমেট ডেফিনেশন অফ কমার্স। হোয়াট ডু ইউ মিন বাই কমার্স? ইউ আর স্টুডেন্ট অফ বিজনেস অফ কমার্স। I am a student of business and commerce. Commerce means শিল্পের ডিস্ট্রিবিউটিভ ব্রাঞ্চ, যেটার মাধ্যমে শিল্পায়িত পণ্য, সার্ভিস আরেকজনের কাছে যায়। এটা হচ্ছে কমার্স বা বাণিজ্য। পণ্য নিয়ে মানুষ বাণিজ্য করে না? আচ্ছা, তাহলে হোলসেলার থাকে, রিটেলার থাকে, তাই না? এই যে চেইন থাকে, এটা একটা মার্কেটিং চ্যানেল। এটাই কমার্স। ওকে, শিল্পের ডিস্ট্রিবিউটরি ব্রাঞ্চ বা শিল্পের বন্টনকারী শাখা হচ্ছে কমার্স। ট্রেড হচ্ছে সিম্পল হাত বদল,
কেউ কিনবে ক্রেতা হিসেবে, কেউ বিক্রি করবে বিক্রেতা হিসেবে। এই যে ট্রেডিং হচ্ছে বায়ার এবং সেলারের মধ্যে, এটাই হচ্ছে আমার জন্য ট্রেড। দেশের ভিতরে হলে ইন্টারনাল, দেশের বাইরে হলে এক্সটার্নাল ট্রেড। প্রশ্ন করতে পারি তাহলে বিজনেস কি কমার্সের চেয়ে বড় না কমার্সের চেয়ে ছোট? ইন্ডাস্ট্রি কি বিজনেসের পেটের ভিতরে, কমার্স কি বিজনেসের পেটের ভিতরে, নাকি এটা আলাদা আলাদা উইং? আর ইন্ডাস্ট্রি বিজনেসের চেয়ে বড় কিছু? বিষয়টা হচ্ছে এরকম যে বিজনেস সবচেয়ে বড়। আপনাকে যখন বলা হবে যে তুমি কোন গ্রুপে পড়ো, অনেকে দেখবেন বলে যে আমি স্টুডেন্ট অফ কমার্স বা আমি কমার্স গ্রুপে পড়ি। এভাবে বলবেন না, কারণ হচ্ছে বিজনেস এত বড় একটা ভাস্ট ইস্যু, যেটার পেটের ভিতরে ট্রেড আছে, যেটার পেটের ভিতরে ইন্ডাস্ট্রি আছে, শিল্প, যেটার পেটের ভিতরে কমার্স আছে। বিজনেস হচ্ছে একটা আস্ত গাছ, গাছের এক একটা ডাল হচ্ছে ইন্ডাস্ট্রি, ট্রেড, কমার্স, যেগুলো বিজনেসের আলাদা আলাদা ফাংশন। বুঝতে পারলেন? সো কেউ যদি বলে তুমি কিসের স্টুডেন্ট, বলতে হবে আমি বিজনেসের স্টুডেন্ট। কেন? কারণ আমি ইন্ডাস্ট্রি পড়ি, আমি ট্রেড পড়ি, আমি কমার্স পড়ি। ওকে, তাহলে ট্রেড, কমার্স এবং ইন্ডাস্ট্রি হচ্ছে বিজনেসের এক একটা ডাল। গাছের ডাল থাকে না, এরকম গাছের ডাল। তুমি কি নিয়ে অ্যানালাইসিস করো? আমি হিউম্যান বডি নিয়ে অ্যানালাইসিস করি। আমি একজন ডাক্তার। কি বডি? হিউম্যান বডি। তাহলে মানুষের শরীর, এখন মানুষের শরীরে একটা হাত আছে, এটা ট্রেড। এখন আমি কিডনি নিয়ে গবেষণা করি, কিডনি ডাক্তার, নেফ্রোলজিস্ট। তাহলে কিডনি হচ্ছে মানুষের একটা অংশ, যেমন গাছের ডাল একটা কমার্স, একটা গাছের ডাল হচ্ছে ইন্ডাস্ট্রি। তাহলে আমি হচ্ছে নিউরোসার্জন, আমি হচ্ছে মাথার ব্রেনের গবেষণা করি। কিন্তু বিজনেস হচ্ছে এই লাইক হিউম্যান বডি অ্যানালাইসিস। সে কিসের ডাক্তার? সে অ্যানিমেলের ডাক্তার না, গরু, ছাগল, মহিষ, বিড়াল, কুকুর এগুলোর ডাক্তার না, সে হচ্ছে মানুষের ডাক্তার। সে কিসের স্টুডেন্ট? বিজনেসের স্টুডেন্ট। তারপর সে কমার্স নিয়ে থিসিস করুক, এটা নিয়ে মেজর করুক, ওটা নিয়ে লেখাপড়া করুক, কিন্তু বলতে হবে ইউ আর স্টুডেন্ট অফ বিজনেস, নট কমার্স। ওকে, অনেকে বলে সায়েন্স আর কমার্স, ইভেন আপনাদের সার্টিফিকেটেও লেখা আছে, দেখবেন যে বিজনেস স্টাডিজ, ব্যবসায় শিক্ষা। তো একটা দেশে কিছু থাকে না, আস্তে আস্তে দেশটা গ্রো করে, গভর্নমেন্ট কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেয়, কিছু অন্ত্রপ্রেনার আসে, স্টার্টআপ বিজনেস নিয়ে আস্তে আস্তে ছোট ছোট বিজনেস বড় মহিরূপে পরিণত হয়। দেশ বিকাম ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, একটা আস্ত দেশ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে এগিয়ে যায়। আমদানি নির্ভরতা কমে যায়, রপ্তানি নির্ভরতা তৈরি হয়। মানুষ রপ্তানি করলে বেশি ডলার আয় করতে চায়। এই জন্য যখন একটা দেশে এক্সপোর্ট ইজ গ্রেটার দ্যান দ্য ইম্পোর্ট অ্যামাউন্ট, তখন ওই দেশটা একটা ফেভারেবল ইকোনমিক কন্ডিশনে থাকে। ফেভারেবল ইকোনমিক কন্ডিশন, কারণ তার ডলার রিজার্ভটা বাড়ছে, আয়টা বাড়ছে। কিন্তু যদি এরকম হয় যে উল্টা হয়, দেশের ইম্পোর্টটা খুব হাই, এক্সপোর্টটা খুব কম, সব কিছুই কিনে আনতে গেলে ডলার বেশি পে করতে হবে, তখন একটা আনফেভারেবল ইকোনমিক কন্ডিশনের একটা দেশ চলে যাবে। তখন একটা ঘাটতি দেখা দেবে, রাষ্ট্র সাফার করবে। আর ডেভেলপমেন্ট ইকোনমিক্সে ডেভেলপিং কান্ট্রি নিয়ে অনেক চিন্তা করা হয়। রাষ্ট্র বলে তোমরা যদি এত ইম্পোর্ট সাবস্টিটিউশন না করো, সবসময় ইম্পোর্ট করেই বসে থাকো, এত ডলার বাইরের দেশে চলে যাবে, দেশ তো ডেভেলপ করতে পারবে না, দেশ তো গরিব। এই জন্য ডেভেলপমেন্ট ইকোনমিক্সে চলে আসছে, আরে না 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 আমি ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করবো। তার মানে যত পারো ইম্পোর্ট কমাও, ইম্পোর্টকে সাবস্টিটিউট করো এক্সপোর্ট দিয়ে, সব ইম্পোর্ট বন্ধ। পারলে একদম ওই যে চায়ের কাপের তলানিতে চা পাতা থাকে যেরকম, ওই রকম একদম তলানিতে নিয়ে আসতে হবে ইম্পোর্ট লেভেলকে, এক্সপোর্ট লেভেলকে বাড়াতে হবে, যাতে মেজর একটা ডেভেলপমেন্ট হয়। ডেভেলপ কান্ট্রিজের মধ্যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েই যায়, কারণ তারা ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। ফার্দার ইনভেস্টমেন্ট করতে গেলে তেমন কষ্ট নাই, টাকাও আছে। লেবার ইন্টেন্সিভ না, তো লেবারের প্রয়োজন হচ্ছে না, ক্যাপিটাল দিয়ে সব কিছু করতে পারছে। কিন্তু ডেভেলপিং এলডিসি, লিস্ট ডেভেলপ কান্ট্রিজ এবং আন্ডার ডেভেলপ কান্ট্রিজগুলোতে অনেক বেশি ডেভেলপমেন্ট ইকোনমিক্স
ইকোনমিক্সের কনসেপ্টটাকে ইউজ করা উচিত, যাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা বেশি হয়, মানুষ মধ্যমায়ের দেশে পরিণত হয়, মধ্যমায়ের দেশ থেকে মানুষ আরও উপরের আয়ের কোনো লেভেলে চলে যেতে পারে। এই জন্য তো এটা ডেভেলপমেন্ট ইকোনমিক্সে এত বেশি আলোচনা করা হয়। বুঝতে পারলেন কনসেপ্টটা? এটা শুধু আমি শব্দটা আলোচনা করি, অনেক কিছু চলে আসে। দেখেন একটা সাধারণ শব্দ, এটা আলোচনা করতে অনেক কিছু চলে আসে। এই যে আপনার এই জিনিসটা বুঝলেন, রেকর্ডটা যখন আবার শুনবেন জিনিসটা মনে পড়বে। এগুলোর জন্য শিটও দেখার দরকার নেই, নিজের থেকে লিখতে পারবেন। আসেন এখন আমরা আইএসআই যেহেতু বুঝে গেছি, ইম্পোর্ট সাবস্ক্রিপশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমরা এটা কিছু অ্যাডভান্টেজ পাবো। হ্যাঁ, সুবিধা মানে এটা করলে আমাদের কি সুবিধা হবে? নাম তো আমি এটা অ্যাপ্লাই করবো না, এটা অ্যাপ্লিকেশনের ফুটটা কোথায়, আমি কি ফলটা পাবো, কি আউটপুটটা পাবো, কি রেজাল্টটা পাবো, এটা অ্যাপ্লাই যদি দেশটা করে দেশ কি লাভ পাবে, যেটার জন্য আমি এটা অ্যাডভান্টেজটা নিতে যাচ্ছি। এক নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হবে। আমি বাইরের দেশের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট পয়সা দিয়ে কিনে নিয়ে আসবো না, এত ইম্পোর্টেন্ট করবো না তো, তাহলে আমি এটা পাবো কোথায়? আমি গায়ে মাথার একটা সাবান কোথায় পাবো? আমি একটা টুথব্রাশ কোথায় পাবো? আমি লিখতে একটা মার্কার কোথায় পাবো? আমি গার্মেন্টসের কাপড়টা কোথায় পাবো? আমার বাসায় এলইডি টিভিটা কোথায় পাবো? একটা বাল্ব যদি লাগাতে চাই, বাল্বের ইন্ডাস্ট্রি বাংলাদেশে আছে কিনা নাকি এটাও বাইরে থেকে কিনে আনতে হবে। আমার দৈনন্দিন জীবনে আমি যে জিনিসগুলো ব্যবহার করি, মৌলিক চাহিদা বা আদার টেকনিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য, এই সাপোর্ট কি আমার আছে? যদি না থাকে, এটা একটা বড় সুযোগ। যেহেতু আমি এক্সপোর্টটা বাড়াতে চাচ্ছি, ইম্পোর্টকে কমিয়ে ফেলতে চাচ্ছি, সুতরাং এখন আমি উঠে পড়ে লাগবো আমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে, আমার একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এই দেশে বয়েই যাবে। বুঝতে পারলেন? সুতরাং এটা একটা বড় অ্যাডভান্টেজ। যেহেতু আমি এক্সপোর্টের দিকে ধাবিত হচ্ছি, ইম্পোর্টকে সাবস্টিটিউট করে কমিয়ে দিচ্ছি এক্সপোর্টের মাধ্যমে, আমার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা চলতে থাকে। এখন শুরুর দিকে শুধু জুট মিল ছিল, অ্যাগ্রো বিজনেসের জুট মিল বাংলাদেশে, তারপর আস্তে আস্তে অনেক কিছু আসছে। এখন কত জুতার কারখানা, তাই না? এখন শু মেকিং কত ইন্ডাস্ট্রি, কসমেটিক্সের লাইনে বাংলাদেশ আছে, ফার্মাসিউটিক্যালস ওষুধ শিল্পের লাইনে আছে, তাই না? এভাবে বাংলাদেশ গাড়ি না বানালেও এখন গাড়িকে অ্যাসেম্বল করছে বাংলাদেশে, শাওমি ফোন আর আদার্স ইস্যু, ওয়ালটন, এরা কিছু কিছু অ্যাসেম্বলে আছে ফোনে। আস্তে আস্তে প্রপার মেজর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একটা চেঞ্জ বাংলাদেশে আসবে। বাংলাদেশ এখন ইন্ডাস্ট্রিয়াল একটা নেশনের দিকে চলে যাচ্ছে। একটা সময় অ্যাগ্রিকালচারাল ইকোনমিতে আমরা এগ্রিকালচারাল সেক্টরকে বেশি প্রাধান্য দিতাম, কিন্তু ডেভেলপমেন্ট ইকোনমিক্সের একটা অন্যতম হচ্ছে একটা দেশ যখন এগিয়ে যায়, ডেভেলপ করে, তখন সাথে সাথে সেটা অ্যাগ্রিকালচারাল ইকোনমি থেকে ইট টার্নস টু দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্টে সে আস্তে আস্তে চলে যাওয়া শুরু করে, যেটা অলরেডি হ্যাপেনিং ইন বাংলাদেশ। ওয়ালাইকুম আসসালাম। সো আমার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এটা কন্ট্রিবিউশন অনেক বেশি হবে, এই ধরনের কন্ট্রাকশনগুলো অনেক বেশি হবে। একটা মজার বিষয় এই আলোচনার সাথে সাথে আপনাদেরকে একটু শেখাই, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি বিজনেসের দৃষ্টিকোণ থেকে যখন কোনো কিছু উৎপাদন হয়, উৎপাদনকারী প্রতিষ্ঠান বা উৎপাদনের আর্ট, কলা কৌশল, আমরা এটাকে বলি ইন্ডাস্ট্রি। শিল্পের বা ইন্ডাস্ট্রির বন্টনকারী শাখা হচ্ছে কমার্স, যেটা একটু আগে বললাম। তো ইন্ডাস্ট্রির দুই ধরনের ডেফিনেশন আছে। আপনি যদি ইন্ডাস্ট্রি কারখানা অর্থে বলেন, অনেকে বলেন না সে শিল্পপতি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাহলে তার বেশ কিছু কারখানা আছে ধরে নেন। ইন্ডাস্ট্রি যদি কারখানা অর্থে হয়, সেটা একটা নির্দিষ্ট ল্যান্ড, নির্দিষ্ট এতটুকু মানুষ, কারখানা আইন বা কোম্পানি অ্যাক্ট কর্তৃক নিবদ্ধ, এরকম আরও বেশ কিছু ক্লজ মেনটেন করে এটা ডেফিনেশন দিতে হবে ইন্ডাস্ট্রি। কিন্তু যখন বলা হবে এমনি ব্যাংকিং ইন্ডাস্ট্রি, হ্যাঁ, জুট ইন্ডাস্ট্রি, পাট, পোশাক শিল্প, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তখন সেটা ডেফিনেশন কেমন? তখন সেটা ডেফিনেশন হচ্ছে ইকোনমিতে ছোট ছোট কিছু ইউনিট বা ব্যবসা হচ্ছে এক একটা সিঙ্গেল ব্যবসা, একটা ফার্ম, একটা কোম্পানি, একটা পার্টনারশিপ। কিন্তু যখন অনেকগুলো পার্টনারশিপ, অনেকগুলো ফার্ম, অনেকগুলো কোম্পানিকে মিলে একটা ব্যবসা চিন্তা করা হয়, তখন সেটা হয়ে যায় ইন্ডাস্ট্রি বা শিল্প। যেমন দেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির অবস্থা ভালো না খারাপ, শুধুমাত্র একটি গার্মেন্টসকে অ্যানালাইসিস করেই তথ্য আপনি বের করতে পারবেন না। সুতরাং ইন্ডাস্ট্রি বলতে এখানে বোঝাচ্ছে অনেকগুলো গার্মেন্টস। কেউ যদি বলে ব্যাংক শিল্পের অবস্থা ভালো না,
ব্যাংকিং সেক্টর বা ইন্ডাস্ট্রি অবস্থা ভালো না, তার মানে হচ্ছে একটা ব্যাংকের অবস্থা ভালো না এটা বোঝাচ্ছে না, বরং ওভারঅল অধিকাংশ ব্যাংকের অবস্থা খুব খারাপ এটাই বোঝাচ্ছে। এভাবে অন্য সাইডগুলো বলা যায়, যেমন সোশ্যাল প্যারামিটার আমরা বলি না যে এডুকেশন একটা ইন্ডাস্ট্রি, স্কুল কলেজ ইউনিভার্সিটি, যদি এগুলো নন প্রফিট অর্গানাইজেশন, মানুষ এরকম বলে হাস্যরস করে, শিক্ষার অন্যরকম একটা ভাটা পড়েছে, কোচিং ব্যবসা চলে না, বা ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ দেখ অনেক কিছু বলে, এরকম যে কোনো কিছুই একটা ইন্ডাস্ট্রি হয়। অনেকে বলে স্বর্ণের বাজারে আনা, স্বর্ণের সেক্টরটাকে সে বোঝাচ্ছে, স্বর্ণ শিল্পে এক ভরি স্বর্ণের দাম 1 লক্ষ টাকা, এটা একটা স্বর্ণ একটা দোকানের প্রাইস করতেছে না, এগুলো সব ব্যাংক ইকোনমিক ফ্যাক্টর, একসাথে সবগুলো চেঞ্জ হয়। এই জন্য ইন্ডাস্ট্রি ডেফিনেশনটা দুই রকম হয়, একটা কারখানা অর্থে, একটা হচ্ছে ওই ইকুইভ্যালেন্ট বিজনেসের কম্বিনেশন অর্থে। তাহলে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা আপনি চিন্তা করেন, কোন কোন ক্ষেত্রে আপনি ডেভেলপ করতে পারলেন, ওষুধ শিল্পে কীরকম, পোশাক শিল্পে কীরকম, হ্যাঁ, তারপর আর যদি অন্যান্য কোনো ইন্ডাস্ট্রি করেন সেটার ক্ষেত্রে কী কী ডেভেলপমেন্ট হলো, সব কিছু মিলে আপনার যে গেইনটা সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। তারপর হচ্ছে জব ক্রিয়েশন। স্বাভাবিকভাবেই যখন অনেকগুলো ইন্ডাস্ট্রি তৈরি হবে, দেশে অনেক সিপিজেড হবে, চিটাগং এক্সপোর্ট প্রসেসিং জোন, তারপর কর্ণফুলী এক্সপোর্ট প্রসেসিং জোন, মিরেশরাই কমার্শিয়াল জোন, দিনাজপুর, ঢাকা ইপিজেড, এরকম যত ইপিজেড সেগমেন্ট তৈরি হবে, যত কমার্শিয়াল স্পেস তৈরি হবে, কমার্শিয়াল জোন কলকারখানা তৈরি হবে, সেখানে জবের সুযোগ তৈরি হবে না। একটা কোম্পানিতে 500 মানুষ চাকরি পাবে না, কেউ অ্যাকাউন্টসে পাবে, কেউ ফাইন্যান্সে পাবে, কেউ প্রোডাকশনে পাবে, কেউ তার মেরিট অনুসারে লেবার হবে, শ্রমিক হবে, কেউ একটু লেখাপড়া জানে সে জুনিয়র অফিসার হবে, তাই না? এরকম সে তার পদ পদবি পাবে, একটা জব ক্রিয়েশন হবে। জব ক্রিয়েশন হলে মানুষের মাথা পিছু আয় বাড়বে না, ইন্ডিভিজুয়াল ইনকাম বাড়বে না, এটা ডেভেলপমেন্ট ইকোনমিক্সের এক্সেলেটারে চাপ দিবে। গাড়ির এক্সেলেটারে চাপ দিলে যখন গাড়ি ঘোরায়, জব ক্রিয়েশন হলে কী হবে, মানুষের আয়টা বাড়বে, গভর্নমেন্টের একটা দেখা যাবে ক্যালকুলেশনে মাথা পিছু আয় বাড়ছে, মানুষকে চাকরি পাচ্ছে, অনেক বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, এখন মানুষ প্রপোর্শনালি বেকারত্বের হার কমে যাবে। ইকোনমিক্সটা একটাকে মানে টোকা দেয়, দেখবে যে এই পয়েন্ট ওই পয়েন্টে টোকা দেয়, ওই পয়েন্টে টোকা দেয়, এদিকে দাম বাড়ছে তো চাহিদা কমে গেছে, এদিকে দাম কমছে তো চাহিদা বেড়ে গেছে। তো দেখবেন যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের সাথে সাথে জব ক্রিয়েশনও হয়, মানুষ তখন জব রোটেশনে যায়, মানুষ যখন জব টার্নওভারে যায়, আপনারা এগুলো জানেন, এইচআর পলিসি জব রোটেশন আর জব টার্নওভার। আচ্ছা, অসুবিধা নেই, আমি আজকে সব শিখিয়ে দিচ্ছি। জব রোটেশন, জব টার্নওভার। জব রোটেশন কি জানেন? জব রোটেশন হচ্ছে আপনি একটা কোম্পানিতে ছিলেন এক্সিকিউটিভ মার্কেটিং, কোনো কারণে আপনাকে এক্সিকিউটিভ ফাইন্যান্সে পাঠান দিল, এইচআরে পাঠান দিল, ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টে পাঠান দিল, এই যে আপনি একটু রোটেট করলেন না, কিন্তু একই প্রতিষ্ঠানে, এটা হচ্ছে রোটেশন। আর জব টার্নওভার হচ্ছে আগে ছিলেন স্কলারসে, এখন আসছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল, এখন আসছেন এনএসসি, এগুলো হচ্ছে জব টার্নওভার। রোটেশন হচ্ছে উইদিন দ্য অর্গানাইজেশন ডেফিনিশন অ্যান্ড ফাংশনাল স্টেজ চেঞ্জ, ডিপার্টমেন্ট চেঞ্জ। আর টার্নওভার হচ্ছে ইনস্টিটিউশনটাই চেঞ্জ, দিয়ে অন্য কোথাও জব, আগে কাজ করতেন আগে গ্রুপে, এখন কাজ করতেছেন নামানাতে, আগে কাজ করতেন বেক্সিমকোতে, এখন কাজ করতেছেন অ্যারিস্টল ফার্মা। বুঝতে পারলেন? এটা হচ্ছে কি টার্নওভার। যাই হোক, যত জব ক্রিয়েশন হবে তত আবার এইচআর পলিসি আপডেট করবে, এইচআর শক্তিশালী হবে, দেশটা ডেভেলপ কান্ট্রিজ হলে অনেক কিছু বিজনেসের উপর একটা প্রভাব পড়বে। অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে আরেকটা হচ্ছে প্রোটেকশন অফ ইনফ্যান্ট ইন্ডাস্ট্রিজ। ইনফ্যান্ট মানে কি? কেউ যখন বলে সে একটা ইনফ্যান্সি স্টেজ আছে, তার মানে কি? ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু, ইনফ্যান্সি স্টেজ মানে হচ্ছে শিশুত্বকাল, ছোট্ট নবজাতক আছে না, শিশু, তারপর 2 বছর পর্যন্ত তারা হচ্ছে টোডলার, তাই না? আর 5 বছর পর্যন্ত তো একদমই শিশু, তাই না? তো
5 বছর হয়েছে প্রতিষ্ঠানটার বয়স কি বেশি না, এগুলোকে বলা হয় ইনফ্যান্ট ইন্ডাস্ট্রিজ, শিশু অর্গানাইজেশন। গরিব দেশ, মাত্র ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হলো, মানুষজন একটু জব টব পাচ্ছে, বছর 5 বয়স ইন্ডাস্ট্রিগুলো, তো এখন এই ইন্ডাস্ট্রিগুলো একটা সাপোর্ট পাবে। আমি যদি হুট করে এখন এই ইকোনমিক ফ্রেমওয়ার্কের মধ্যে আবার বলি যে আমি আবার আমদানি নির্ভর অর্থনীতিতে ফিরে যেতে চাই, ইম্পোর্ট সাবস্টেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন গভর্নমেন্ট এটা নিয়ে কোনো পলিসি নেবে না, তাহলে অনেক বেশি ইম্পোর্ট আবার শুরু হবে। দেশটা একটা স্বপ্ন দেখছিল যে আমি বানাবো, আমার দেশের মানুষকে খাওয়াবো, উদ্বৃত্ত থাকবে, দেশের বাইরে রপ্তানি করে ডলার কামাবো, সেটা তো হবে না। স্যার চায়না তো এটা করতেছে, চায়না হচ্ছে ওদের যত ইলেকট্রনিক ভেহিকল আছে এদেরকে সাবসিডাইজ করতেছে, আমরা স্ট্যান্ডার্ড মিট করতে পারলে আমরা সাবসিডি দিব। প্রায় 150 কোম্পানি নতুন করছে স্যার, এগুলো এখন সব জায়গায় পড়ে গেছে স্যার। এটা এখানে পরে একটা স্যার ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি, হ্যাঁ অবশ্যই, সাবসিডাইজ করতেছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো ইনফ্যান্ট ইন্ডাস্ট্রিকে আসলে একটু করতে হয়, আমাদের গভর্নমেন্টকে এর সাথে সাথে আরো কিছু জিনিস চিন্তা করতে হবে। যেমন দেখেন আপনারা, আমরা একটা সময় মানে ইন্ডিয়ার কথা দেখতাম, ইন্ডিয়াতে একটা শো দেখাতো রোডিস, তখন আমি আপনাদের বসে ছিলাম। রোডিস, হিরো হোন্ডা, কত পয়েন্ট কত বলতো ওরা, তো এমটিভিতে অনেক পপুলার শো ছিল। তো ওখানে আমাদের দেশে কিন্তু হোন্ডা যা বিজনেস করার করে ফেলছে জাপানিজ কোম্পানি, আমরা এটাকে এত বেশি কনজিউম করছি, আমরা বলি যে এটা বাইকের সমর্থন। কাউকে যদি বলেন যে আমার একটা হোন্ডা আছে, এই ব্র্যান্ড দিয়ে সে বুঝবে বাইক, মানে দামি চেঞ্জ, হ্যাঁ দামি ওই বাইকের নাম হয়ে গেছে। হ্যাঁ, যেমন ফটোকপিতে জেরক্স, এটা একটা জেরক্স করে নিয়ে আসো, এটা কিন্তু ফটোকপি বুঝায়, ইটস কোম্পানি। এই যে মোবিল, হ্যাঁ এই যে মোবিল, এগুলো একটা কোম্পানি। তো ওরা যখন বাংলাদেশে এই করার পর ইন্ডিয়াতে গেল, ইন্ডিয়া বললো না তাহলে তো আমার হিরো সাইকেল, হিরো হোন্ডা অনেক ক্ষতিগ্রস্ত হবে। আমি তো এখন ইন্ডাস্ট্রিয়াল সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পলিসিতে আছি, আমি তো রেডি তোমাকে ইনভাইট করবো না, তোমাকে আমি একটা বড় বাক্যে খাঁচার মধ্যে ঢুকাই দিব, আমার ইনভাইট ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে। আমি একটা জাপানিজ সেশনে না টেকনোলজি দিতে পারবো না ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি দিতে পারবো, আমি একটা ডেভেলপিং কান্ট্রি ইন্ডিয়া। সো আমি বললাম যে না তুমি একসাথে বিজনেস করলে করো, তোমার ইঞ্জিনিয়ারকে এখানে পাঠাও, টার্নকি অপারেশন করো, তারা আমাদেরকে ট্রেনিং দিই, আমাদের বাইক উন্নত হোক, তোমাদের সাথে আমাদের একটা মার্চ বিজনেস হোক, যা লাভ হবে তুমি একটা পার্সেন্টেজ নিয়ে যাবা, মেজর পার্সেন্টেজ আমার দেশের মানুষের কাছেই থাকবে, এই টাকাটা থাকবে। এই পলিসিটা কিন্তু সুন্দর, এতে ইনফ্যাক্ট ইন্ডাস্ট্রি হিরো বেঁচে গেল। তখন তার একসাথে ক্যাম্পেইন করলো, মার্কেটিং করলো, হিরো হোন্ডা রোডিস, তাই না? যেমন আমাদের দেশে আমরা যখন টেলিটককে ফিল্ডে দেখলাম, আমাদের উচিত ছিল জিপিকে, রবিকে, আচ্ছা রবি তো এয়ারটেলের সাথে মার্চ করলো, আমাদের উচিত ছিল কিছু কিছু ক্ষেত্রে টেলিটকের সাথে তাদের একটা শেয়ার মার্চ করে দেওয়া। এতে তাদের ইঞ্জিনিয়ার বিদেশ থেকে আসলে আমরা ট্রেন হব, তাদের টেকনিক্যাল এক্সপার্টাইজ পাবো, তাদের থেকে অনেক কিছু শিখতে পারবো, দেখা যাবে আস্তে আস্তে গ্রো করতো আমাদের এক্সপার্টিসটা, আমাদের ইনফ্যান্ট ইন্ডাস্ট্রিতে বেঁচে যেত অনেক টাকা। জিবি, রবি, এয়ারটেলেরা নিয়ে যাচ্ছে যেখানে আমাদের টেলিটক বঞ্চিত হচ্ছে, তাই না? এই জন্য ইনফ্যান্ট ইন্ডাস্ট্রির স্বার্থ সবসময় দেখবেন, সাথে ইকুয়াল ইয়েতে কি আছে। তারপর হচ্ছে রিডাকশন অফ ট্রেড ডেফিসিট। ট্রেড ডেফিসিট ঘাটতি কখন কমবে? এই যে একটু বললাম, যখন এক্সপোর্ট ইজ গ্রেটার দ্যান ইম্পোর্ট, ট্রেড ডেফিসিট বা ঘাটতি, বাণিজ্যের ঘাটতিটা কমে যাবে, মানুষ বেশি রপ্তানি করবে, বেশি আয় করবে। সুতরাং এটা একটা সুবিধা হচ্ছে, যত বেশি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ আমি আনতে পারি আমার দেশে, আমদানি নির্ভরতা কমাতে পারি, ডেফিসিটের সংখ্যা কমে যাবে, মানে বাণিজ্যের ঘাটতির পরিমাণ কমে যাবে, বেশি টাকা আয় করতে পারবে, দেশ খুব অনেক হাই পেসে এগোবে, অনেক টাকা ইনকাম করবে। আবার এগুলো কিছু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, একদম সব কিছু আমদানি বন্ধ করে দিয়ে বসে থাকা না। জানেন দুই ধরনের অ্যাডভান্টেজ থাকে ইকোনমিক্সে, একটা বিষয় দুই ধরনের অ্যাডভান্টেজ থাকে, একটা হচ্ছে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ, একটা হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ। যেটা একদম অ্যাবসলিউটলি আমার কাছে আছে, অন্য কারোর কাছে নাই, দিস ইজ মাই অ্যাবসলিউট অ্যাডভান্টেজ, এটা দিয়ে আমি অন্য উপর রাজ করতে পারি, তার উপর রাজত্ব করতেছে দেশে, কারণ তাদের এই লিমিট নাই। আর কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে ভাই তোমারও আছে আমারও আছে, কম্পারেটিভ
যেমন আপনি চিন্তা করেন যে ব্রাজিলের একটা অ্যাবসলিউট অ্যাডভান্টেজ অনেক দেশেই নাই, তারা অনেক ভালো কফি উৎপাদন করতে পারে। আর আমার দেশে চাটা একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ, অনেক দেশে চা হয়, এমন না যে পৃথিবীতে সব জায়গাতেই ইয়ে হয়। নিকারাগুয়া একটা দেশের নাম, ভালো কলা হয়, কিন্তু অন্যান্য দেশে ওই অ্যাডভান্টেজ থাকলেও ওই লেভেলের অ্যাডভান্টেজ নাই, তাদের ফসল এত, এই আইটেমটা এত ভালো উৎপাদন হয়। আমাদের দেশের লেবারের দিক থেকে আমরা কম্পারেটিভলি একটা অ্যাডভান্টেজ পাই। ইউকেএসএতে এত জনসংখ্যা নেই, এত লেবার নেই, এগুলো হচ্ছে একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ। এরকম অনেক দেশেরই একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকে, অ্যাবসলিউট অ্যাডভান্টেজ থাকে, যেটার কারণে সে আয় করতে পারে। কিন্তু সব কিছু আপনার ইনপুট বন্ধ করে দিয়ে এক্সপোর্টের চিন্তা করলে যেটা হবে সেটা একটা ক্ষতি। মানুষের শরীরে ব্লাড থাকে না, ব্লাড যখন বেড়ে যায় ব্লাড প্রেশার ক্ষতি না, আবার যখন ব্লাড কমে যায় অ্যানিমিয়া টাইপের, ঠিক মতো ফাংশনিং হয় না, ব্লাড হার্টে যাচ্ছে না হার্ট অ্যাটাক, ব্লাড ব্রেনে যাচ্ছে না, ব্রেনের ইয়ে যাচ্ছে না, অক্সিজেন যাচ্ছে না, স্ট্রোক। হাই ব্লাড প্রেশার ইউ আর সাফারিং, লো ব্লাড প্রেশার ইউ আর অলসো সাফারিং। একটা দেশের মধ্যে অনেক টাকা ইনফ্লেশন, ইউ আর সাফারিং, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এখন অনেক কম টাকা, ইউ আর অলসো সাফারিং, কারণ জিনিসপত্রের কেনার জন্য আপনার হাতে আর টাকা নেই। মানে উভয় সংকট। আমরা এটাকে বাংলায় কি বলি, শাকের করা, এটাকে বলে শাকের করা, মানে হচ্ছে ডিলেমা, উভয় সংকট। ইনএফিশিয়েন্সি অ্যান্ড ল্যাক অফ কম্পিটিটিভনেস। শুধু নিজের দেশের টেকনিক্যাল এক্সপার্টাইজ, নিজের দেশের ডেভেলপমেন্ট, নিজের একটা এক্সপোর্ট করার চিন্তা, কার সাথে কম্পিট করার ইয়ে হচ্ছে না। ইন্টারন্যাশনাল মার্কেটে যে কম্পিট করব সেটা হয়ে উঠছে না। কম্পিটিটিভনেসটা থাকতে হবে, প্রতিযোগিতামূলক একটা বাজারে সবসময় থাকবেন, এক্সপোর্টের দিক থেকে বা ইম্পোর্টের দিক থেকে কে কত বেশি এক্সপোর্ট করতে পারে। তারপর হচ্ছে স্মল ডোমেস্টিক মার্কেট, ছোট্ট একটা ডোমেস্টিক মার্কেটে পড়ে থাকলে মানুষের ভিউটা কম থাকে। কুয়ার ব্যাংক শুনছেন? কুয়ার ব্যাংক, সে মনে করে যে কুয়ার মধ্যেই বড় সাগর, এর বাইরে সে কখনো যায়নি, সে চিন্তা করে এটাই আমি একটা মহারাজা, এই ছোট্ট কুয়াই আমার মনে হয় শাসন চলবে। কারণ সে তো বাইরের জগৎটা দেখে নাই, পুকুর দেখে নাই, হাওর নদ নদী বিল দেখে নাই, হ্রদ দেখে নাই, সাগর দেখে নাই। সে কুয়ার ব্যাংক, খুব মন্ডু, সে মনে করে যে সেই এই জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে সে যদি যেত, সে যদি অন্য কোম্পানিগুলোর সাথে কম্পিট করতো, তার ডোমেস্টিক যে স্মল মার্কেট সেখান থেকে সে লাভ দিয়ে অনেক অনেক জায়গায় যেতে পারতো না। এই জন্য তার যেটা দরকার, স্মল ডোমেস্টিক মার্কেটকে ওভারল্যাপ করে যাতে আরো অনেক দেশে সে পৌঁছাতে পারে। এই যে ওয়ালটন অনেক বেশি চলে গেছে না, শাহ সিমেন্ট, তারা যে বলে তারা অনেকগুলো দেশে রপ্তানি করতেছে। আমাদের দেশে যে ওষুধ পণ্য, পাটজাত দ্রব্য, তারপর প্রাণের যে আইটেমগুলো, তাই না, ছোট ছোট কিছু ইন্ডাস্ট্রি অনেক জায়গায় যাচ্ছে না, তাহলে তাদের একটা ইন্টারন্যাশনাল ওরিয়েন্টেশন হচ্ছে, যেটা অনেক কোম্পানির হয় নাই। ভালো এটা, যত এক্সপোর্ট করবেন তত বিদেশিদের সাথে কাজ করে একটা ফ্লেভার ইন্টারন্যাশনাল বিজনেস করবেন, দেশের জন্য আয় বয়ে নিয়ে আসবেন। তারপর হচ্ছে ডিপেন্ডেন্স অফ গভর্নমেন্ট সাপোর্ট। বাইরের বিশ্বে বিজনেস করতেছেন না, শুধুমাত্র দেশের মধ্যে বসে আছেন, দেশের গভর্নমেন্ট গরিব দেশ, কিছু টাকা দিলে, ভর্তুকি দিলে বিজনেসটা চলে, স্টার্টআপের জন্য কিছু লোন দিলে, কিছু টাকা মিললে মানুষ অন্ত্রপ্রেনার হিসেবে আবির্ভূত হয়, আদারওয়াইজ কিছু করার স্কোপ নাই। অনেক জায়গায় ইনভেস্ট করতে গেলে গভর্নমেন্ট পারে না, সুষম একটা প্ল্যান করতে হয় তাকে, কোথায় কত টাকা কোন খাতে কীভাবে সে ইনভেস্টমেন্ট করবে। সো গভর্নমেন্ট সাপোর্টের উপর ডিপেন্ডেন্সি নিয়ে বসে থাকতে হয় অনেক সময়। যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে যেতেন, ইন্টারন্যাশনাল অনেক কাজকর্ম করতেন, বেশি আয় হতো, গভর্নমেন্টের সাবসিডি নির্ভরতা কমতো, এক্সপোর্টের মানি দিয়ে নিজেকে আরো ডেভেলপ করতে পারতেন। তারপর হচ্ছে নেগলেক্টিং দ্য এক্সপোর্ট। অনেক সময় দেশের মার্কেটে উৎপাদন করে উদ্বৃত্ত উৎপাদনের
চিন্তা করা হয় না যে আমি কিছু জিনিস বাইরে রপ্তানি করে 2টা পয়সা নিয়ে আসি। সে চিন্তা করে আমি আমার দেশের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলেই আমি স্বয়ংসম্পূর্ণ। দেশে উৎপাদন করব দেশের কনজাম্পশনের জন্য। এখন বাইরের জন্য তো আমি এক্সপোর্ট উৎপাদন করতেছি না, আমি এক্সপোর্টকে নেগলেক্ট করলাম। তাহলে নেগলেক্ট মানে কি? অবহেলা করা। ইগনোর মানে কি? মুখে দেখেও না দেখা, তাই না? তো এরকম ইগনোরিং বা নেগলেক্টিং পলিসি থাকা উচিত না একটা দেশের জন্য। আপনি কাউকে কোনো ইন্ডাস্ট্রিকে নেগলেক্ট করবেন না, ফরেন যে সম্ভাবনা সেগুলোকে নেগলেক্ট করবেন না। এটা করতে গেলে ডেভেলপমেন্টটা থমকে যাবে। লিমিটেড লং টার্ম গ্রোথ, অল্প সময়ের জন্য লং টার্ম গ্রোথ হবে। একে তো এক্সপোর্ট ওরিয়েন্টেশন নাই, ছোট্ট একটা পুয়ার ব্যাংক হয়ে বসে থাকা, স্মল ডোমেস্টিক মার্কেট নিয়ে চিন্তা করা, গভর্নমেন্ট সাপোর্ট কখন আসবে সেই টাকার উপর চিন্তা করে বসে থাকা, বাইরে এক্সপোর্টে যাচ্ছি না, এত কম্পিটিটিভনেস নিতে পারছি না, ইনএফিশিয়েন্সিতে ভরা সেগমেন্ট। তাহলে আমি লিমিটেড লং টার্ম গ্রোথ কীভাবে করবো? কীভাবে এটাকে আমি আবার লং টার্ম গ্রোথ করবো? এখান থেকে তো বেরিয়ে আসতে পারবো না। এই জন্য আমার লিমিটেড একটা লং টার্ম গ্রোথ হলো আলটিমেটলি ওভারঅল ইয়েতে 4 বছর 5 বছর 7 বছর 10 বছর পর ওভারঅল চিন্তা করলে কোনো লং টার্ম গ্রোথ হবে না। যেটুকু হবে ওইটুকু ইন্টারনাল প্রোডাকশনের কারণে। বুঝতে পারলেন? আপনাদের প্রশ্ন হতে পারে ইম্পোর্ট সাবস্টিটিউশন বিশ্লেষণ কি, এটার অ্যাডভান্টেজ কি এবং ডিসঅ্যাডভান্টেজ কি। বুঝতে পারলেন? লিখতে পারবেন আসলে?